প্রদর্শক শুরু করেছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ এখন নির্বাচনের পথে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল। আমরা দুজনকেই অভিনন্দন জানাই আমাদের আজকের আয়োজনে। দেশ যে নির্বাচনের পথে সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্ট হয়েছি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যখন লন্ডনে একটা বৈঠক হলো, সেই বৈঠকের পরপর আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথাটা, সে কথাটা মোটামুটিভাবে একটা পাকাপোক্ত হয়েছে। কিন্তু এখন যে প্রশ্নটি হচ্ছে গিয়ে, দেশ যখন নির্বাচনের পথে ঠিক সে সময়ই আমরা দেখেছি যে দুটি প্রধান যে এখন এই মুহূর্তে শক্তি, একটি দল আরেকটিকে শক্তি বলতে চাই, সেটা হচ্ছে জামায়াতে ইসলাম এবং এনসিপি। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এই লন্ডন বৈঠকের পর আমরা দেখেছি তারা যেটা বলেছেন, আমি কোড আনকোড করে বলছি, অধ্যাপক ইউনূস তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। আমরা যেহেতু শিরোনাম তৈরি করেছি আজকে দেশ এখন নির্বাচনের পথে, জামায়াত ইসলাম বলছে তারা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে একটা আশঙ্কার কথা দেখছে। আর এনসিপি যেটি বলছে সেটি হচ্ছে যে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত যতটুকু আলোচনা হয়েছে, বিচার সংস্কার নিয়ে ততটুকু কোনো গুরুত্ব পায়নি। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থানই একই দাবি বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেটাই প্রতিমান হচ্ছে, যেটা হতাশাব্যঞ্জক। এখন দেশ নির্বাচনের পথে জামায়াতে ইসলামের এনসিপির অবস্থান, সব মিলে আপনি বিষয়টাই কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ জাতীয় জামায়াত ইসলাম নিঃসন্দেহে আপনার সমর্থন কতটুকু আছে বা নাই, কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুল ইসলাম, তিনি একজন সম্মানিত ব্যক্তি, চিকিৎসক। তারপরে তাদের দলের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি সহ আমরা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় জেলে ছিলাম একসঙ্গে, ডিবি অফিস, জেলখানায় একই সঙ্গে ছিলাম। আমাকে ওনাকে খুব পছন্দ, আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি একই আপনার ফ্লোরে একই সঙ্গে ঘুমিয়েছিলাম। তো আমি যতটুকু দেখেছি ওনারা অনেক সেন্সিবল, কিন্তু যে কথাটা ওনারা বলেছেন, যে হতাশা ব্যক্ত করেছেন, এটা হচ্ছে যে এক ধরনের ঠিক বিভ্রান্তিমূলক আমার কাছে যেটা মনে হয়েছে। যে দেশের বাইরে মনে করেন যে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির, যিনি বিএনপি চেয়ারপারসন জনাব বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন গত 15 বছর এবং জুলাই আগস্ট আন্দোলনে একটা বড় নিয়ামক শক্তি হিসেবে যিনি কাজ করেছেন। তো তার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি, যাকে নিয়ে কারো কোনো মন্তব্য, বক্তব্য, কোনো আপত্তি কখনোই ছিল না। সবারই একটা চাওয়া পাওয়া ছিল ওনার মতোই একজন সম্মানিত মানুষ, যিনি গ্লোবালি মানে একটা আইকনিক ক্যারেক্টার সেই হিসেবে। তো সে জায়গাতে ওনাকে বিতর্কিত করার আসলে কোনো কারণ নেই। উনি যেটা মনে করেছেন যে উনি এপ্রিলে, প্রথমে উনি বলেছিলেন যে আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, ডিসেম্বর 2025 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচনের কথা। তখন একটা ধারণা আমাদের মধ্যে ছিল, মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, বা বিএনপির কর্মী হিসেবে বলি, বা বিএনপির নেতা হিসেবে বলি, যে তার মানে ডিসেম্বরের 1, 2, 3, 5, 7, 31 তারিখের মধ্যেও নির্বাচন হতে পারত, কিংবা জুনের 30 তারিখেও নির্বাচন হতে পারত, এই ধরনের একটা অবস্থা। তার মধ্য থেকে হঠাৎ করে তখন তিনি যখন বললেন যে এপ্রিলে নির্বাচন, মধ্য এপ্রিলে নির্বাচন, মানে এপ্রিলের 1 থেকে 15 তারিখ, তখন দেখা গেছে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিছুটা হতাশ হয়েছে। বিএনপি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির যে প্রতিক্রিয়াটা, সেটা প্রতিক্রিয়াশীল বক্তব্য ছিল না, সেটা প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল। কীরকম সেটা? যে এপ্রিলটা আপনার সুইটেবল ছিল না বাংলাদেশে নির্বাচন হোল্ড করার জন্য। কেন? যে পরীক্ষার বিষয় আছে, আবহাওয়ার কথা আছে, ইমিডিয়েট আফটার ঈদ 45 দিন যদি আপনি শিডিউল ধরে রাখেন, তাহলে আপনাকে রোজা থেকে আপনার শুরু করতে হবে, রমজানের মধ্যে থেকে। তো আপনি কি রোজা রাখবেন সেই প্রচণ্ড গরমের তাপদাহের মধ্যে? আপনি কি ক্যাম্পেইন করবেন? আপনি কি রাতের বেলা কি তারাবি পড়বেন, না মাইক বাজাবেন? এদেশের তো 90% উপর ধর্মপ্রাণ মুসলমান, আপনাকে তো পেটাবে তারা। আপনি কিভাবে এটা করবেন? কোনো কারণে সেটা সময়োপযোগী ছিল না। পরীক্ষার্থীরা কি পরীক্ষা দেবে?
তাদের গার্ডিয়ান যারা আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকেন। 70% আপনার লজিস্টিক সাপোর্ট কোথা থেকে আসে? এই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কারা হন? স্কুল কলেজের শিক্ষকরা হন। তাহলে তারা কি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন না নির্বাচন হোল্ড করবেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা হয়তোবা সেটা অনুমান করেননি, ইনোসেন্টলি অথবা ইনঅ্যাডভার্টেন্টলি উনি হয়তোবা এ ধরনের একটা ডেট তিনি দিয়েছিলেন। তো পরবর্তীকালে উনি লন্ডন গিয়েছেন, ওনার সফরের একটা ভিন্ন কারণ ছিল যে উনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করার যে কিং চার্লস থেকে, সেটা অ্যাট দ্য সেম টাইম এখন যদি বলতে পারি যে রদ দেখা কলা বেচা, তাই না? জনাব তারেক রহমান সাহেব তো আপনার মানে মার্স বা ভেনাস থেকে উড়ে এসে জুড়ে বসা মানুষ না, তো বাংলাদেশের রাজনীতির সঙ্গেই তো তিনি তো জড়িত। বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলের তিনি, আপনি বলতে পারেন যে কর্তা ব্যক্তি, তাই না? আর তিনি তো শুধু এখন জাতীয়তাবাদী দলের না, দেশেরও একজন নেতা এবং শীর্ষ আরেকজন ব্যক্তি যিনি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা, মানে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এটা তো একটা সৌজন্যমূলক একটা আলোচনা হতেই পারে। এটাকে আপনার এই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাটাই আমি মনে করি যে শ্রেয়। আর জামাত ইসলাম তো নিজেরাও বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা, কিন্তু জামাত ইসলাম বলেছে, এনসিপি তারা বলেছে যে আরো সময়ের কথা। কি কি শর্ত দিয়েছিলেন? সংস্কারের কথা বলেছিলেন, তারা বিচারের কথা বলেছেন। এগুলি তো চলমান প্রক্রিয়া, তাই না? আপনার আমার আমরা যে আলোচনাটা করছি এই টক শো চলমান প্রক্রিয়া বলতে কতটুকু? আপনাকে কিন্তু আপনার এই যে কর্তৃপক্ষ আপনাকে একটা শিডিউল দেয়া আছে যে 40 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা, এর বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আপনার এটিএন বাংলার যে কার্যক্রম, এটা তো 24 আওয়ার্স চলছে, তার মধ্য দিয়ে তো মানে এক একটা অনুষ্ঠানের এক একটা শিডিউল দেওয়া আছে, সেগমেন্ট দেওয়া আছে। ঠিক সেম জিনিসটাই হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের বিষয়টা যেটা, বিচারের বিষয়টা যেটা, সংস্কারের বিষয়টা যেটা, এখন বললে তো অনেক বেশি ওয়াইডলি অনেক কিছু বলা চলে যায়। সংস্কারের আপনার প্রবক্তা যদি কাউকে বলা হয়, বেগম খালেদা জিয়াকে বলতে হবে, তাই না? পরবর্তীতে তারেক রহমান সাহেব যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি যেটা প্রণয়ন করেছেন 2022 সালে 31 দফা, যেটা 2016 সালে রূপকল্প, 2030-এর কথা বেগম খালেদা জিয়া বলেছিলেন আমাদের নেত্রী। এই যে সংস্কার এখন আজকে যারা কথা বলছেন, এগুলো তো কেউ এর আগে তোলেননি তো কোনোদিন, এগুলি পরবর্তীতে বলছেন আপনারা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এটা একদিনে কোনোদিন সম্ভব না শেষ করা, এটা চলমান প্রক্রিয়া। বিচার সেম জিনিস, আপনার সবচেয়ে নিকৃষ্টতম জঘন্যতম অপরাধী যিনি, যাকে মনে করা হয় একিউজ, যে তারও কিন্তু ন্যায় বিচার পাবার একটা অধিকার আছে। তাহলে তো আপনাকে সেই সুযোগ তো তাকে দিতে হবে। আপনি তো কোনো কথা নাই, মানে বলা নাই যে ওর ছেড়ি তোর বিয়া, আপনি নিয়ে আইনে ফাঁসির দড়িতে ঝুলাই দেবেন, তা তো না। বিচার তো একটা চলমান প্রক্রিয়া, সবাই তো এটা করবে, এটা খুব সহজ একটা বিষয়। জি, নিশ্চয়ই আমরা বুঝবার চেষ্টা করলাম। এবং আমি বিএনপি ভেটারান লিডার, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় নেতৃত্ব দিয়েছেন জনাব নাসিরউদ্দিন আহমেদ অসি, অত্যন্ত স্মার্ট একজন ছাত্রনেতা। আমরা শুনলাম তার বক্তব্য। আমি খানুলার মুখর আপনার কাছে যে একটু আসি, যেটি বললেন যে 31 দফার যে কথাটি বিএনপি, 31 দফার মধ্যে কিন্তু এখন যে সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, সেই সংস্কারে কিন্তু অধিকাংশই আমরা পড়ে দেখেছি, প্রায় অধিকাংশই কিন্তু সেখানে সংস্কারের বিষয়গুলো সেখানে উল্লেখ করা আছে। এবং এই 31 দফাটা কিন্তু এক ধরনের ওপেন আছে, যে ইতিপূর্বে এই দফাটি 27 দফায় ছিল, বাড়ানো হয়েছিল। তার কারণ হচ্ছে তাদের সাথে যারা সহমত পোষণ করে সেই দলগুলো আরও দিয়ে একটি অ্যাড করেছে, এবং 31 দফায় কিন্তু আরও প্রয়োজন হলে আরও বেশি অ্যাড করা যাবে। এখন যে প্রশ্নটি হচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে গিয়ে জামাত ইসলাম একটা ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে, আবার এনসিপি আরও একটু বেশি কড়া প্রতিক্রিয়া দিয়েছে, তারা সংস্কার এবং বিচারের কথা বলছে। তো সে অবস্থায় দেশ যখন নির্বাচনের পথে, আমরা তো আজকের গণমাধ্যমও দেখেছি, আমরা একজন উপদেষ্টাকে বলতে শুনেছি যে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তো সে অবস্থায় একটি প্রধান দল যদি বলি, আরেকটি হচ্ছে যদি বলি যে একটি শক্তি, তারা এখনও দল হিসাবে নিবন্ধন পায়নি, নিশ্চয়ই ভবিষ্যতে তারা দল হিসেবে নিবন্ধন পাবে। তাদের প্রতিক্রিয়ার সাথে দেশের নির্বাচনের গতিপথের প্রতিক্রিয়াকে আপনি কীভাবে দেখেন? আমি জামাতের ভূমিকা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে জামাত ইসলামী। আপনি যদি নির্বাচনের তারিখের বিষয়ে বলেন, যেটা এই লন্ডনে দুজন শীর্ষ বৈঠকের পরে যে তারিখটা ঘোষণা করেছে ফেব্রুয়ারি, জামাতের আমির আপনার মনে আছে কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন। ফিরে এসে উনি সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাব বলেছিলেন
যে রোজার আগে নির্বাচন হতে পারে। তো তার দু একদিন পরেই তারা বারবার কিন্তু অবস্থার পরিবর্তন করেছে। তার কয়েকদিন পরে আবার তারা বলেছে এপ্রিলে হলেও সমস্যা নেই। তো জামাতের যে ঘোষিত জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেখানে উনি এপ্রিলের কথা বলেছেন, ঈদুল আজহার আগের দিন যে ভাষণটা উনি দিয়েছে। তো জামাত এপ্রিলের কথা বলেছে। এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে নেওয়া যাবে না। এটা তার খুব অনড় ছিল এই অবস্থানে। এখন লন্ডনে যাওয়ার পরে যে বৈঠক হয়েছে, সে বৈঠকের পর তারা বলতে পারেন যে সমঝোতা বা ছাড় দেওয়া হয়েছে, সেখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছে। আর প্রধান উপদেষ্টা এপ্রিল থেকে সরে ফেব্রুয়ারিতে এসেছে। তো ফেব্রুয়ারিতে জামাত ইসলাম এর আগেই বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো জামাতের বাইরে তো কোনো ঘোষণা হয়নি। আরেকটা বিষয় যদি বলেন যে বিদেশের মাটিতে যে এই ধরনের একটা বৈঠক দেশের করা যেত, তো দেশে করা যেত। এখন তো উনিও তো যে ওখানে সৌজন্য সাক্ষাৎ বলেন যাই বলেন, উনিও তো তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জামাতের আমির। এটা নিয়ে তো প্রশ্ন ওঠে নেই। এবং প্রধান উপদেষ্টা যখন একবার খবর প্রচার হলো যে উনি পদত্যাগের কথা ভাবছেন, সেই খবরটা কিন্তু প্রধান রাজনৈতিক দলকে মাধ্যমে হয়নি। খবরটা হয়েছে এনসিপি, যাদেরকে উনি বলেন তার নিয়োগকর্তা হিসাবে। ওদিন পরে যখন বৈঠক হলো রাজনৈতিক দলগুলোর সাথে, বিএনপির সাথে হলো, জামাতের সাথে হলো, এনসিপির সাথে হলো, ওদিন রাতেই কিন্তু জামাতের প্রধান উনি কিন্তু সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। তো বিএনপি কিন্তু সেখানে যায়নি। তো সব মিলে দেখা গেল জামাত রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হয়তো এটাকে একটা ইস্যু করব, ঠিক না, এটা হয়তো আমার মনে হয় একটা এটাকে নিয়ে একটা রাজনীতি করা আর কি। এটাকে আমি মনে করি খুব বড় ধরনের কোনো কিছু হয়েছে তা না। আর এনসিপি প্রসঙ্গে বলতে হয় যে তারা এই গণ অভ্যুত্থানে মূল নেতৃত্ব তারা ছিল, এবং তাদের নেতৃত্বে কিন্তু আন্দোলনটা হয়েছে। কিন্তু তারা আমার মনে হয় কিছুটা মানে দিকভ্রান্ত অবস্থার মধ্যে তারা আছে। তারা ঠিক সঠিকভাবে পলিটিক্সটা করতে পারছে না। তারা একবার সংস্কারের কথা বলছে, আর একবার বিচারের কথা বলছে। বিচার তো একটা চলমান প্রক্রিয়া, এবং এই বিচারের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটা সামরিক শাসনের সময়ের আপনার সামারি ট্রাইব্যুনাল না, অথবা মার্শাল ল কোর্ট না। হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহলের কিন্তু দৃষ্টি থাকবে, জাতিসংঘের দৃষ্টি থাকবে। এখানে স্বচ্ছতা থাকতে হবে। আপনার মনে থাকার কথা, আইন উপদেষ্টা কয়েক মাস একবার বলেছিলেন যে অক্টোবরের মধ্যে আমরা একটা রায় আশা করছি। এটা কিন্তু ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেছে। তাতে টাইম ফ্রেম বেঁধে দিয়ে আপনি এই বিচার করতে পারবেন না। এটা যেটা বলা হচ্ছে চলমান বিচার এবং সরকার তো আলাদা আলাদা সম্পূর্ণ। এটা ট্রাইব্যুনাল বিচার করবে, সেটা 3 মাসও রায় হতে পারে, 6 মাসও হতে পারে, কয়েক বছরও লেগে যেতে পারে। এটা চলমান প্রক্রিয়া। তার মানে কি আপনি যে নির্বাচন থেমে থাকবে? আর সংস্কার কথা যদি বলেন, আমি যেটা মোটামুটি যেটুকু দেখেছি যে উনি 11টা সংস্কার কমিশন করেছেন। এখন সংস্কারের ক্ষেত্রে জোর দেওয়া উচিত হবে নির্বাচনের যেটুকু প্রয়োজন, আসলে নির্বাচন কমিশন, সংবিধান, এই সংক্রান্ত বিষয়। এছাড়া অন্য কোনো সংস্কারের খুব সুযোগ নাই। আপনাকে বলি, গণমাধ্যম, যেহেতু আমি গণমাধ্যমের সাথে জড়িত ছিলাম এক সময়, তো গণমাধ্যম সংস্কার কমিশন সেটা রিপোর্ট জমা দিয়েছে 22শে মার্চ। তখন প্রধান উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানকে বলেছিলেন যে একটা সংক্ষিপ্ত তালিকা করে দেন, যেটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো। উনি দুদিন পর 24শে মার্চ উনি সংক্ষিপ্ত তালিকা দিয়েছেন। আজকে কয় তারিখ? মার্চের থেকে আজকে জুনের 16 তারিখ, 3 মাসের বেশি সময় হয়ে গেছে। একটা কিছু সেই ক্ষেত্রে কিন্তু হয়নি। আপনি কি মনে করেন নারী সংস্কার কমিশনের ব্যাপারে সরকার কিছু করতে পারবে? তো এইটাকে বলে খালি সংস্কার, একবার বিচার, একবার একটা তৈরি করা গণপরিষদ, হ্যাঁ, আবার তারপরে আপনার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এটাকে আমার মনে হচ্ছে কি তারা কিছুটা দিকভ্রান্ত। আমার মনে হয় তাদেরকে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়া উচিত আর কি। আর নির্বাচনী বিষয়টা হলে কি, নির্বাচনকে আপনি এমনি 15 বছর কিন্তু ভোটের, আমরা সবাই জানি যে কী ধরনের ভোট হয়েছে। এখন মানুষ একটা চায় যে একটা, এখন নির্বাচন হলে কি দেশে গণতন্ত্র হবে তা না, কিন্তু শুরু তো করতে হবে আপনাকে। আপনি যদি সুষ্ঠু সুন্দর ভোট করতে পারেন, একটা সেই পথে তো আমাদের যেতে হবে। এখন সংস্কার বিচারের কথা বলে এটা আপনি প্রলম্বিত করা, হ্যাঁ, সরকারের ভিতর কেউ কেউ আছে, উপদেষ্টাদের কেউ তার ক্ষমতাকে প্রলম্বিত করতে চান এই সংস্কারের কথা বলে। এখন লন্ডন যেটা হয়েছে সেটা আমার মনে হয় যে অনেকটা স্বস্তি তৈরি করেছে এই ঘোষণাটা। মিস্টার খায়রুনার, আমরা তো যদি প্রলম্বিত করে সেই বিষয়টা যদি বুঝতাম, মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ এটা তো ভাষা কথা। তারা হয়তো রেজওয়ানা তিনি কিন্তু কালকে স্পষ্ট করে বলেছেন
যে লন্ডনের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো অস্বস্তি নেই, স্বস্তি এবং তারা বিষয়ের মধ্যে। সুতরাং এটিও স্পষ্ট হয়েছে যে উপদেষ্টা পরিষদ থেকেও চায় যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হয়ে যাক, যেটি এখন শুধুমাত্র জামায়াতে ইসলাম তারা একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। আর এনসিপি তো সরাসরি বলছে, তারা বলছে তারা প্রয়োজনে ভোটে যাবে না, এই ধরনের কথা বলেছে। এবং এটাও বলতে শুনেছি আমরা যে প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান তারা করবেন বলে বলেছেন। আমি আপনার কাছে আবার আসবার চেষ্টা করব, নিশ্চয়ই আমি একটু আসি ব্যারিস্টার অসীম আপনার কাছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপন করেছে, এবং আমরা এনসিপি দেখেছি তারা বলছে যে নির্বাচন কমিশন নিয়ে, তাদের নিয়োগ নিয়ে, প্রক্রিয়া নিয়ে তারা কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি করেছে। জামাত ইসলামও কিন্তু বলছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা তারা শঙ্কা প্রকাশ করছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, যেটি বিএনপিও ক্ষমতা নেই, জামাতও ক্ষমতা নেই, এনসিপি নতুন দল, বাম দল ক্ষমতায় নেই, আওয়ামী লীগ তো পালিয়ে গেল, জাতীয় পার্টির অবস্থা সবাই জানে। তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। কী কারণের জন্য এটি মনে হচ্ছে যে এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে কেন? দেখুন, ইতিপূর্বে তো আমরা তো আমাদের মাননীয় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, উনি কিন্তু 3 মাসের মধ্যে করেছিলেন। এরশাদ সাহেবকে জেলে নিয়েছিলেন, মামলা হয়েছিল, বিচার বিভাগ পৃথকীকরণের স্টেপ নিয়েছিলেন, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। প্রশাসনিক সংস্কার করেছিলেন, পুলিশ সংস্কার, সব কিছু করে 3 মাসের মধ্যে উনি নির্বাচন করেছিলেন। আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিতে পারি, কিন্তু ইউনিক এক্সাম্পল আমাদের দেশেই আছে। জাস্টিস লতিফুর রহমান সাহেব, জাস্টিস হাবিবুর রহমান সাহেব, ওনারাও কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচনটা করেছেন। বরং সবাই কিন্তু 90 দিনের আগেই কিন্তু নির্বাচন সম্পন্ন করেছিলেন, যেগুলি বিতর্কের ঊর্ধ্বে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে যে কটা আপনার নির্বাচন হয়েছেন। এখন নির্বাচন নিয়ে ওনাদের আপত্তি থাকতে পারে, আমি সেটার প্রতি দ্বিমত পোষণ করলাম না, কারণ ওনাদের প্রত্যেকেরই তো বলার, মত প্রকাশের স্বাধীনতা আছে। স্যাটিসফ্যাকশনটা এক একজনের এক এক রকম। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির মানে রোজার আগে সম্ভব যদি কিছু হয়, মানে কি আপনার বিচার এবং রিফর্মের যদি, সংস্কারের যদি সন্তোষজনক অগ্রগতি হয়, তাই না? এখন এই সন্তোষজনকটা আপনার একরকম, আমার একরকম, তৃতীয় আরেকজনের আরেক রকম হতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা কি ওনার নিজের একার বলেছেন, নাকি কালেকটিভলি উনি উপদেষ্টা পরিষদের কথা বলেছেন, নাকি উনি বাংলাদেশের জনগণকে মিন করেছেন? কোনটা আমি রিড করতে পারবো? আমি কারো পক্ষে সম্ভব না, কারণ এটা আপনার একটা আপেক্ষিক বিষয়। সন্তুষ্টিটা আপেক্ষিক বিষয়। কেউ 10-এ 6 পেল, কেউ 10-এ 7 পেল, কেউ 10-এ 8 পেল। পরীক্ষায় একজন দেখা গেছে যে বাংলায় 4 পেল, অঙ্কে আপনার 6 পেল। কিরে তোর রেজাল্ট 4 কেন? অঙ্কে তুই বাংলা 4 কেন? তো বাপের ছেলে বলে, বাবা যারা অঙ্কে একটু ভালো হয় তারা বাংলা একটু খারাপ হয়। একজন 6 পাইলে অঙ্কে ছেলে, আর বাংলায় পাইছে 4। এখন সে বলল বাবা যারা অঙ্কে ভালো হয় তারা 4। তা এখন ওই যে সন্তুষ্টিটার স্কেল আমরা তো জানি না। তো আমি সে কারণে বলছি যে ওনাদের আশা প্রত্যাশা এক ধরনের, আমার প্রত্যাশা এক ধরনের, জনগণের প্রত্যাশা, সবাই কিন্তু জনগণের দোহাইটাই আমরা দিই। কিন্তু আমরা যে কথাটা বলেছি আমাদের দল থেকে যে কেন এপ্রিল বা এপ্রিলের পরে নির্বাচনটা উচিত না, আমরা কতগুলো বলেছি যেগুলো বাস্তবিক। তার পরবর্তীতে যদি এপ্রিলের পরে যায় তাহলে সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল অন্য বিষয় আসবে। সেটা কি, যে পতিত স্বৈরাচারের লোকজনরা আবার মনে করেন যে আসা শুরু করবে, নতুন করে ষড়যন্ত্র হবে, দেশীয় বলেন আন্তর্জাতিক বলেন, অনেকগুলো সমস্যা আছে, তাই না? আমরা তো উত্তরণের একটা পথ খুঁজছি। যে মুকুলবাজির সঙ্গত কারণে একটা যুক্তিসঙ্গত একটা বিষয় দেখিয়েছেন যে পরপর 3টা নির্বাচন হয়েছে। মনে করেন যে ছেলে আপনার, যে যুবক 18 বছর হয়েছিল 2014 সালে, সে দিতে পারেনি। ওই 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কারণ আপনার 24-এ এসে তো সে 33 তার বয়স। এই যে একটা অবস্থা, এটার একটা উত্তরণের পথ চায় সবাই। আপনার খারাপ হতে পারে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি নিজেও আপনার এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন, যে সঙ্গত একটা স্বাভাবিক, সবাই কিন্তু ধারণা করে নিচ্ছেন যে এখন যদি নির্বাচন হয় বাংলাদেশের জনগণ হয়তোবা বিএনপিকে ভোট দেবে, হয়তোবা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবেন। কিন্তু এই আসলেও এটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়, কারণ আপনি তো একটা মনে করেন যে ভঙ্গুর অবস্থার মধ্যে আপনি রাষ্ট্র ক্ষমতায় নেবেন বা দেশ পরিচালনার সুযোগটা পাচ্ছেন, তাই না? কিন্তু আপনাকে তো কত কিছু আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তাহলে এটা একটা অনেক বড় বিষয়। এটা কি বিএনপি একা পারবে? কোনোদিন না। বাংলাদেশের জনগণ যদি সহযোগিতা না করে তাহলে কোনো দিন কারো পক্ষে সম্ভব না, অন্যদের পক্ষে তো বাস্তবিক কারণে সম্ভব না। যেটা আপনি জামাতের কথা বলেন কিংবা এনসিপির কথা বলেন, আওয়ামী লীগ তো মনে করেন যে নির্বাচনই করতে পারবেন না, যেহেতু তাদের কর্মকাণ্ড স্থগিত আছে। তাহলে যে বাস্তবতাটা কি, যে বিএনপি হয়তো বা রাষ্ট্র পরিচালনার সুযোগটা পাবে, তাই না? তো সেক্ষেত্রে এ কারণেই দেখেন অনেক আগ থেকে বিএনপি বলে এসছে যে রাষ্ট্র ক্ষমতাতে যদি মানুষ সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা জাতীয় সরকার হিসেবে পরিচালনা করব, সবাইকে ওনারা আহ্বান করবেন। সেখানে জনগণও অংশীদার হবে। জনগণ যদি আপনার সহযোগিতা না করে, কারো পক্ষে এই দেশটাকে পরিচালনা করা কিংবা বিচ্যুত যে লাইন, ট্রেনের বগি, এই বগি লাইনে কোনোদিন তোলা যাবে না। যেটা অনুনয় করে আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এটা যেন আমাদের দলের নেতা কর্মী বাংলাদেশের জনগণকে অন্তত জানানো হয় যে প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। কিন্তু এখন কথাটা হচ্ছে যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বা ওনার যেই ইটা আছে, আপনার কি বলে দায়িত্ব, এটাকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে তো মনে করেন যে আমরা তো এগোতে পারবো না, তাই না? এই যে নির্বাচন কমিশনটা হয়েছে এখানে তো সবারই ঐকমত্য ছিল। নির্বাচন কমিশনটা যেটা হয়েছে সেটা কিন্তু সবারই কিন্তু ঐকমত্য ছিল। আপনি হঠাৎ করে বললেন এই কথাটা যে নির্বাচন কমিশনকে কখন প্রশ্নবিদ্ধ করলেন? ঢাকার মেয়র হিসেবে যখন সাদিক হোসেন ইশরাক হোসেনের বিষয়টা এলো তখন আপনি এই বিষয়টা এনেছেন, তাই না? এর আগে কিন্তু কেউ এই প্রশ্নটা তোলেনি, কারণ নির্বাচন কমিশন তো অনেক আগে রিকনস্টিটিউট হয়েছে, যদিও সেটা অনেক পরে হয়েছে। যে পূর্বতন কমিশন যেটা ছিল, যারা ফেসিস্টকে ফ্যাসিলিটেট করার জন্য কাজ করে গেছে, সেটাও আপনার দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর 3 মাস পর সম্ভবত রিকনস্টিটিউট হয়েছে, এবং সেটাও কিন্তু স্ক্রিনিং এর মাধ্যমেই কিন্তু হয়েছে, সবার মতামত নিয়েই কিন্তু হয়েছে, সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। তাহলে আপনি হঠাৎ করে কেন বলছেন আপনি এটা? তার মানে কি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, মানে আমার পক্ষে যখন আসে তখন ঠিক আছে, আমার পক্ষে যখন নাই তখন নাই। এখন জামাত ইসলাম যদি এই প্রশ্নটা তোলে, জামাত ইসলামের কি পরিমাণ লোকজন প্রশাসনের বিভিন্ন স্তরে আছে, ডিসি নিয়োগ হয়েছে, যারা মাঠ প্রশাসনে যারা কাজ করবেন, একটু খুঁজে বের করে দেখেন নিরপেক্ষভাবে, তাই না? বিএনপির লেভেল প্লেইং ফিল্ডের মাত্রাটা কোথায় জানেন? সেটা হচ্ছে জনগণ এদেশে। যার কারণে বিএনপি ভেহিমেন্টলি কোনো কিছু অপোজ করেনি। কেন? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। কিন্তু অন্যরা যদি এই ইস্যুগুলোকে আপনার তুলে আনেন তাহলে সেটাতে মনে করেন যে কেউ লাভবান হবে না। পতিত স্বৈরাচার যারা, তারা লাভবান হবে, অনেকে যারা ষড়যন্ত্র করছেন তারা লাভবান হবে, যারা বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসুক, বাংলাদেশের জনগণ শান্তিতে আসুক, এদেশের শান্তি, এদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু প্রশ্নের সম্মুখীন হোক, তারা আপনার লাভবান হবে। দেশের জনগণ বা দেশ আপনার লাভবান হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনের পথে দেশ, এবং তার প্রেক্ষাপটে নিশ্চয়ই আমরা আগে বলেছি যে লন্ডন বৈঠকে কিন্তু বাংলাদেশের নির্বাচনের যে আবহ, যে বাতাস, নির্বাচনের যে প্রক্রিয়া, নির্বাচনের যে কার্যক্রম, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে জামাত ইসলামও আমরা দেখেছি, আমরা পরবর্তী আলোচনায় আসবো, তারা তাদের 300 আসনের মধ্যে প্রায় 296টি আসন ঘোষণা করেছে। আমরা সেই আলোচনাগুলো নিয়ে ফিরবো। আবার আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলা জাতীয় দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনার মুকুল। আমরা এই দুজন অতিথিকে নিয়ে অল্প একটা বিরতির পর আবার ফিরে আসছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম দেশ এখন নির্বাচনের পথে, এবং সে আলোচনা আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল। আমি মিস্টার খায়রুল মুকুল একটু আলোচনা আসতে চাই। নির্বাচনের প্রস্তুতির মধ্যে আমি খানিক আগে বলেছিলাম জামায়াত ইসলাম কিন্তু 300 আসনের মধ্যে তারা খসড়াভাবে 296টি আসনে তাদের যে নাম সেটি প্রকাশ করেছে, এবং আমরা দেখেছি যে গত রোজার মধ্য থেকেই কিন্তু তারা ইফতারের বিভিন্ন বৈঠকের মধ্যে থেকে মোটামুটিভাবে তারা তাদের যে প্রার্থিতা সেই কার্যক্রম হতে শুরু করেছে। বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা বা অন্যান্য কিছু সম্ভাব্য প্রার্থী সেগুলি কিন্তু এখনও পর্যন্ত শুরু করেনি, নিশ্চয়ই তারা শুরু করবে। এখন যে প্রশ্নটা হচ্ছে, বিএনপি একটা অনেক বড় দল, এই দলের মধ্যে অনেক ত্যাগী নেতা রয়েছেন, বিশেষ করে গত 15, 16, 17 বছরের মধ্যে যে অবস্থা ঘটেছে, যিনি নির্বাচনের প্রার্থী হবার কথা তার পাশাপাশি কিন্তু আরও অনেকে জেল জুলুম নানা রকমভাবে
এই ক্রসফায়ারের শিকার পরিবার হয়েছে। তো সে অবস্থায় আসলে বিএনপির অবস্থানটা কি? কিন্তু জামাতে আমরা যেটা দেখেছি যাকে নমিনেশন দিবে তিনি কিন্তু এর বাইরে জামাতের কোনো রকম কোনো ক্যান্ডিডেট হবার কোনো রকম কোনো অবস্থা আগেও দেখিনি, ভবিষ্যতে হয়তো সেটা দেখব না। কিন্তু বিএনপি আসলে সেটা সামাল দিবে কীভাবে? এত ত্যাগী নেতাদের মধ্যে কাদেরকে তারা নমিনেশন দিবে? বিএনপির জন্য আসলে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যে প্রার্থী মনোনয়ন করা। যেটা আপনি বললেন যে 3টা নির্বাচন, 18 সালে তারা নির্বাচনে অংশ নিয়েছে, সেটাও একটা জোট নিয়ে নির্বাচন হয়েছিল এবং অনেকটা চাপের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সব মিলিয়ে তারা ঠিকভাবে সেভাবে প্রার্থী দিতে পারেনি আর কি, এবং প্রচারও করতে পারেনি। এখন এই 3টা নির্বাচনে অংশ না নেওয়ার ফলে তাদের প্রার্থীর সংখ্যা, পুরনো যারা সংসদ সদস্য ছিলেন, নতুন অনেকেই আসছে, তো সব আসনে হয়তো দেখা যাবে 7 জন 8 জন, কমপক্ষে 5-7 জন করে প্রার্থী আছে। এর মধ্যে কাকে বাছাই করবে? আর দলের থেকে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে তারা জাতীয় সরকার করতে চান। জাতীয় সরকার কি করতে হলে কি তাহলে আপনি আসন ভাগাভাগি করবেন? আসন ভাগাভাগি করলে তার নিজের দলেরই যে অবস্থা, যে প্রার্থী মনোনয়ন করা খুব কঠিন কাজ, সেখানে যদি আবার মানে সিট ভাগাভাগি করতে যান, শেয়ার করতে যান, কাদের সাথে কত সিটে করবেন, এটা আরেকটি কঠিন ব্যাপার। যেমন আপনি দেখবেন যে সম্প্রতি ঘটেছে যে কয়েকটা জায়গায় 4-5টা জায়গায় চিঠি দেওয়া হয়েছিল যে এদেরকে অন্য দলের সহযোগিতা করার জন্য। তাতে গণ অধিকার পরিষদের ভিপি নূর আছেন, উনি কিন্তু এর আগেও এবং এই সম্প্রতি গিয়েছিলেন, সেখানে কিন্তু বিএনপির দ্বারা তিনি কিন্তু মানে আক্রান্ত হয়েছেন, প্রতিবাদের মুখে পড়েছেন। তার কর্মীরা যারা তাকে ঘেরাও করেছে, পরে সেনাবাহিনী যে তাকে উদ্ধার করেছে, কিন্তু তার কিন্তু চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে যে তাকে স্থানীয়ভাবে সহযোগিতা করা হয়। এরকম 5 থেকে 6টা জায়গায় কিন্তু সহযোগিতার চিঠি দেওয়া হয়েছে। তো একটা জায়গাতে এই অবস্থা হচ্ছে, তা যখন মানে তফসিল ঘোষণা করা হবে এবং প্রার্থী ঘোষণা করতে হবে আপনাকে, তখন আপনি কি করবেন? এটা হলে বিএনপির জন্য আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রার্থী মনোনয়নটা। আর জামাতের কথা যে বললেন, জামাতের ভিতরে যে শৃঙ্খলাটা আছে, ওদের দলীয় শৃঙ্খলা, তার শৃঙ্খলা বাইরে কিন্তু কেউ যাবে না। তারা যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, আজকে পত্রিকায় দেখলাম যে তারা ঢাকায় তারা 21টার মধ্যে 20টা আসনে প্রার্থী প্রাথমিকভাবে তারা মনোনয়ন দিয়েছে আর কি। কিন্তু এর ভিতরে কোথাও কিন্তু কোনো আপনার শুনি নাই যে কোথাও কোনো প্রতিবাদ হয়েছে বা এটার বিপক্ষে কেউ অবস্থান নিয়েছে। তো জামাতের ভিতরে যে দলীয় শৃঙ্খলাটা আছে, বিএনপির ভিতরে সেই শৃঙ্খলার কিন্তু অনেক অভাব আছে। যেমন আপনি দেখেছেন যে এই সরকার পতনের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এরা নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু তারা দখল করছে, চাঁদাবাজি করছে, টার্মিনাল দখল করছে। 3000-এর বেশি কিন্তু এ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে, তারপরে কিন্তু থামানো যাচ্ছে না। তা আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে থেকে বিএনপিকে আসলে দলীয় শৃঙ্খলাটা কীভাবে ফিরিয়ে আনা যায়, এটার বেশি মনোযোগ দিতে হবে। নির্বাচন আমি ব্যারিস্টার অসীমের কাছে আসবো। আমি আপনার কাছে এটা জানতে চাই, যেহেতু গণমাধ্যমে অনেকদিন কাজ করেছেন, সংবাদ প্রচার করেছেন, আপনি একটা বিষয় দেখবেন, সেটি হচ্ছে যে বিগত 15-16 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিজমের যে শাসন আমল, সেই শাসন আমলে কিন্তু প্রত্যেকটি নির্বাচনের পূর্বে, নির্বাচনের পরবর্তীতে বহু ডাট সাইটের নেতাকে কিন্তু এমপি বানানো, মন্ত্রী বানানোর কিন্তু নানা রকমভাবে টোপ দেওয়া হয়েছিল। আমার এই অনুষ্ঠানে এসেছে, আমি বহুজনকে জিজ্ঞেস করেছি, জেলখানাও নেগোশিয়েট করার চেষ্টা করেছে যে যদি এমপি প্রার্থী হয় তাহলে কিন্তু তাকে আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থীরা জেল থেকে ছেড়ে দেবে। সে অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি থেকে একেবারেই খুবই 1-2জন, একজন সাজানো মোড়, বা যদি আমরা ব্যারিস্টার তথ্যমন্ত্রী ছিল সাবেক, তথ্য মারা গেছে নজমুল হুদা, এরকম 2-1জন ছাড়া একেবারে যেটা কোনো পার্সেন্টেজে পড়ে না। আমরা তো এরকম কোনো ব্যক্তিত্বকে দেখিনি যিনি এই দুঃসময়ের মধ্যে বিএনপিকে ছেড়ে গিয়ে আওয়ামী লীগের যুগ দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন, আরামে এসে থাকেছেন, মন্ত্রিত্ব নিয়েছেন। তো এই জায়গাটাকে আমরা বিশ্বাস করতে পারি কি না যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে এখন দেশের সমগ্র কিছুকে পরিচালনা করছেন, তিনি একেবারে কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটি লোকের সাথে কথাবার্তা বলছেন, প্রত্যেকটা অবজার্ভ করছেন। যে চ্যালেঞ্জটি, সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করা সম্ভব হবে যদি আমরা মনে করি যে তারেক রহমান সাহেব তার যে বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্বতে তিনি যেভাবে বিকশিত হয়েছেন তার দ্বারা সম্ভব। আপনি এই জায়গায় কি মন্তব্য করতে চান? এই জায়গায় বলতে চাই, এটা তো আসলে আগামী দিনের ব্যাপার, কিন্তু একটা জিনিস তো স্বীকার করতে হবে যে গত 15 বছরে যেভাবে দলটা এখানে ধরে রেখেছে দেশের বাইরে থেকেও, এটা অবশ্য কৃতিত্ব তাকে দিতে হবে। যে এত নির্যাতন, এত নিষ্পেষণ, মামলা, আপনি ধরেন মহাসচিব বিএনপির, তার নামে 150-200 মামলা, 150-200 এরকমভাবে অধিকাংশ যারা কেন্দ্রীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতা, সবার নামে ধরনের মামলা হয়েছে, জেলে গিয়েছেন, দফায় দফায় তারা জেলে গিয়েছে।
তারপরে দলটাকে দেখেন এই 2024 সালের নির্বাচনের আগে কয়েকজন, তৈমুর আলম খন্দকার, শাহজাহান ওমর আর আপনার শমশের মবিন চৌধুরী, এই 3-4 জন ছাড়া কিন্তু কেউ যায় নাই। এটা একটা বড় কৃতিত্ব অবশ্যই দিতে হবে যে দলটাকে ধরে রাখা। অনেক রকম খবর ছড়ানো হয়েছে যে বিভিন্ন সাধারণ ছাড়া বাকি দুজন তো আসলে বিএনপিতে সেভাবে মানে অবাঞ্ছিত ছিল বলা চলে এক ধরনের। অনেক আগে গুটিয়ে নিয়েছিলেন শমশের মবিন, কিন্তু তৈমুর আলম লঙ্গের এক ধরনের বহিষ্কৃত ছিল। কিন্তু আমি বলছি একজন, কিন্তু অনেক রকম তো হয়েছে, খবর হয়েছে মিডিয়াতে যে চলে যাবে, ভেঙে যাচ্ছে দল, থাকছে না, কিন্তু তো হয় না। এটা একটা বড় কৃতিত্ব অবশ্যই দিতে হবে। এখন ওনার তো অনেক পরিপক্কতা, ওনার বক্তব্য, বিবৃতি সবকিছুতে কিন্তু একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং খুব ধীর স্থিরভাবে এই যে সরকার ধরেন বিএনপি বিরাট একটা দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল এবং বিভিন্ন দিক থেকে এদিকে উস্কানো ছিল, সরকার বিদের থেকেও যে দূরত্বটা তৈরি হয় বিএনপির সাথে প্রধান দল, সেই চেষ্টাও ছিল, এখনও সেই চেষ্টা যে না সেটা আপনি বলতে পারেন না। তো তারপরে কিন্তু ধৈর্যের সাথে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করে দলকে এ পর্যায়ে ধরে রেখেছে। এখন উনি দেশে কবে আসবেন এটা নিয়ে কিন্তু একটা বিরাট জল্পনা কল্পনা আছে। কেউ বলছেন যে উনি হয়তো 36শে জুলাই আসবেন, হয়তো পতনের দিন, শেখ হাসিনা সরকারের পতনের দিন, অথবা তার পরেও আসতে পারেন, তফসিল ঘোষণা পরে আসতে পারে, সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার দলের যারা আছেন তারা বলতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে ওনাকে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, হয়তো উনি পারতেও পারেন। ওনার যে নেতৃত্বের এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, সে কমান্ড উনি দলের ভিতর রেখেছেন, তো সেক্ষেত্রে হয়তো সফল হবেন। তবে সেই হিসেবে এখন থেকে তাকে কিছু ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, যেটা যারা শুধু বহিষ্কার করছে, এখন আমি জানি না বহিষ্কার করবো তাদেরকে দলে কোথাও কোথাও ফিরিয়ে নেওয়া হচ্ছে কি না, সেটা তো আমরা সব খবর তো সংবাদপত্রে আসে না। সেই ক্ষেত্রে যদি উনি কঠোর অবস্থান নেন, শৃঙ্খলাটা যদি ফিরে আনতে পারে, তো আমার মনে খুব কঠিন কিছু হয়তো হবে না। উনি যে দেশে ফিরে সেটা মানে তখন তো নিয়ন্ত্রণ এখনও ওনার হাতে আছে, তখন ওনার উপস্থিতি অনেক কিছুকে প্রশমিত করবে। এই যে আমরা ধারণা করছি যে একাধিক ক্যান্ডিডেট হবে, সেটা তো নাও থাকতে পারে হয়তো। জি হ্যাঁ, অসীম ভাই, আপনার কাছে কিন্তু একই প্রশ্ন। একটা বড় দল নেতৃত্বের বিকশিত হয়েছে, জনাব তারেক রহমান লন্ডনে বসে নেতৃত্ব দিবার পরেও কিন্তু বাংলাদেশের বিএনপি তাদের যে অঙ্গ সংগঠনগুলো কোথাও কিন্তু নেতৃত্বের কোথাও কিন্তু আমরা মানে নেগেটিভ অ্যাপ্রোচ কোথাও আমরা দেখতে পাই। এবং সেই অবস্থার প্রেক্ষাপটে খানিক আগে বলছিলাম যে বিএনপি ছেড়ে কেউ যায়নি, ছাত্রদল ছেড়েও কেউ ছাত্রলীগে যোগদান করেনি। তো সে অবস্থায় এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা যে জামায়াত ইসলাম অলরেডি তাদের মোটামুটি কার্যক্রম শুরু করেছে, বিএনপি এখন তাদের নমিনেশন ব্যাপারটা সিদ্ধান্ত নিতে পারেনি, কোথাও কোথাও 2-3 জন প্রার্থী হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা? খুবই সম্ভব। এটা কেন এটা সম্ভব, আমি একটা কথা বলি আপনাকে। 2018 সালেও কিন্তু অনেক সময় বলা হয় যে বিএনপি খারাপ করেছে কেন, যে কোথাও কোথাও 2-3 জন প্রার্থী। না, বিষয়টা কিন্তু তা ছিল না। বিষয়টা ছিল যে প্রথম আপনার মনে করেন যে প্রার্থীর মনোনয়ন ক্ষেত্রে আপনার কাগজ দেওয়া হয়েছে নাম হিসেবে যে অমুক অমুক 1, 2, 3 কেন দেওয়া হয়েছে, কেউ হয়তো বা দেখা গেছে আপনার ব্যবসায়িকভাবে আপনার জরাজীর্ণ অবস্থায় ছিলেন, আপনার ডিফল্টার হতে পারেন, সেটার একটা কারণ, একজন বাতিল হয়ে যেতে পারেন। কারো হয়তো বা দেখা গেছে যে জানেন না, নিজের অজান্তে মামলায় কনভিক্টেড হয়ে বসে আছেন, তাই না? সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ আপনার মনোনয়নপত্র জমা দানের জন্য মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তৃতীয় ব্যক্তি আরেকজনকে সে কারণে দেয়া হয় যে আপনার সেফগার্ড হিসেবে, সাপোর্টিং ক্যান্ডিডেট হিসেবে। আলটিমেটলি কি হয়, চূড়ান্ত প্রার্থী কে ছিল? একজন। ধানের শীষ আপনি একজনকেই দিতে পারবেন, তাই না? তাহলে প্রার্থী একজনই ছিল বিএনপির। এটা কিন্তু বিভ্রান্তিমূলক এর আগে যে বলা হয়েছিল। মূল বিষয়টা হচ্ছিল যে দিনের ভোট রাতে হয়েছে, সেটা কিন্তু বলা হয়নি। কারণ এই যে ইলেকট্রনিক্স মিডিয়ায় যে রেটরিক তৈরি করা হয়েছে, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে বিএনপি কেন খারাপ করেছে, ওই যে 3 জন প্রার্থী দিয়েছে, 4 জন প্রার্থী দিয়েছে, বোগাস কথা। এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। প্রার্থী ধানের শীষ একজনকে দেয়, পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব যিনি থাকেন, তারা চিঠি ইস্যু করেন যে অমুক আমার প্রার্থী। একজন কেন, আপনি 100 জন নমিনেশন দেন, ডাজন্ট ম্যাটার। মার্কাটা কাকে দিয়েছেন সেই আপনার চূড়ান্ত প্রার্থী। তাহলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় যে বিষয়টা আছে, রাজনীতিতে দেখেন, এটা তো প্রতিষ্ঠিত একটা সত্য যে কখনো কখনো বলা হয় না যে কলা গাছ দিলেও বাস করবে, এই কথাটা তো বলা হয়। কোথায় বলা হয়? যে মার্কাটা যদি পায়, তাই না? কিন্তু এখন কিছুটা পরিবর্তন, গুণগত পরিবর্তন, এবং আমি নিজেও মানে আমি আশা প্রকাশ করি যে বাংলাদেশের জনগণ আপনার বেছে যিনি ভালো প্রার্থী তাকে পছন্দ করবেন, বা আমার দলের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে দল মনোনয়ন দেবে। এটাও আমার যেমন প্রত্যাশা, জনগণেরও কিন্তু তাই প্রত্যাশা। বিশৃঙ্খলা থাকাটা স্বাভাবিক। দেখেন 17 বছর ধরে একটা দল নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে
একটা জায়গায় এসছে, তারা যখন দেখে যে তার দল ক্ষমতায় যেতে পারে বা সুযোগ পেতে পারে, তখন একটা দলের মধ্যে কিছু খারাপ কর্মী থাকেই। তারা আপনার উচ্ছৃঙ্খল আচরণ করেন, বিশৃঙ্খলা তৈরি করেন। আমার দলের চেয়ারপারসন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এবং আমি নিজেও বলছি, সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী, তাদের মনে রাখা উচিত কোনো প্রকার এই ধরনের অপকর্মের সঙ্গে আপনারা যারা জড়িত থাকবেন, দয়া করে আইদার আপনারা এই দল ছেড়ে চলে যান, অথবা চূড়ান্ত পরিণতি ভোগ করার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এই দলে আপনাদের জায়গা হবে না। যারা জনগণের আস্থা অর্জন করতে পারবেন না, যারা জনমনে বিভ্রান্তি এবং জনগণের শান্তি ভোগান্তি তৈরি করেন, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে ভোগান্তি তৈরি করেন, জনজীবন অতিষ্ঠ করেন, তাদের এই দল করার দরকার নেই। আমার দল যদি ব্যবস্থা নাও নেয়, আমি যেখানে রাজনীতি করি আমার সেখানেও মনে করেন যে বিশৃঙ্খল আচরণ করেন অনেক নেতাকর্মী আমার আছে। আমি তাদেরকে কঠোর হুঁশিয়ারি আমি নিজে উচ্চারণ করেছি। অনেককে আমি কিন্তু মামলা দিয়ে থানায়ও দিয়েছি যারা এই ধরনের অপকর্ম করেন। এবং এই ধরনের নেতাকর্মীকে নিয়ে আমি কিন্তু, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি মুকুল ভাই যদি আমার ভোটার হতেন আমি ওনার কাছে যেতাম না। আপনি যদি আমার এলাকায় বসবাসকারী হতেন আমি আপনার কাছে যেতাম না। কারণ এই ধরনের কিছু ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে গেলে জনগণ আমাকে ভোট দেবে না। তো আমার দল না চাইলেও আমি তাদেরকে নিব না। আমি এটা প্রত্যেক জায়গায় বলি, এবং আমার দলের নেতা বা কর্মী যিনিই মনোনয়ন পান না কেন, ঠিক তারা কিন্তু তাই করবেন যে মানুষ কাকে নিয়ে গেলে ভোট দেবে। আমি এমন কোনো লোককে নিয়ে যাব না যাকে নিয়ে গেলে মানুষ তার ঘরের দরজাটা খুলবে না। আমি এমন কাজটা করব না। তো আমি সে কারণে বলছি এগুলো হবে। এই যে মুকুল ভাই যে কথাটা বলেছেন, দখল চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন কয়েক হাজারকে আপনার বহিষ্কার করা হয়েছে। গতকালকেও দুটো ঘটনা ঘটেছে, একটা নরসিংদীতে ঘটেছে, একটা গাজীপুরে ঘটেছে। দুর্ভাগ্যজনক। আমার দলের চেয়ারপারসন তিনি জানতেন না, জানার সঙ্গে সঙ্গে তিনি এনশিওর করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব রিজভী আহমেদ যুগ্ম মহাসচিব এবং দফতর সম্পাদক যে সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যারা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলের প্যাডে মামলা করা হয়েছে। এই ক্ষেত্রে ছাড় নেই। আমার এলাকাতেও হয়েছে, মনে করেন দলের প্যাডে মামলা করা হয়েছে। দলের প্যাডে যখন মামলা করা হয় তখন থানা পুলিশ সঙ্গত কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। যদি এটা না করতেন তাহলে কি হতো, সর্ববৃহৎ ছাত্র সংগঠন কিংবা যুব সংগঠন বা বিএনপির নেতাকর্মী, ঠিক আছে, গো স্লো বলে একটা নীতি থাকে, কিন্তু এখানে সেই সুযোগটা নাই। সরকারকে আমার দলের প্রধান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সো পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে বিএনপির যে অবস্থানটা স্পষ্ট, এটা বিএনপি পরিষ্কার করেছে। আমি তো বলি নাই যে আমি ধোয়া তুলসী পাতা। আপনি 5 লাখ নেতাকর্মী নিহত হবে এই কথাটা বলেছিলেন ওবায়দুল কাদের সাহেব যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা না থাকে। এই দলের নেতা জনাব তারেক রহমান সাহেব সেটা এনশিওর করেছেন। আমাদের নেত্রী বলেছেন প্রতিহিংসা জিঘাংসার রাজনীতি নয়। কতজন আওয়ামী লীগের নেতাকর্মী আপনার নিহত হয়েছে এদেশে? আপনি আমাকে বলেন। মব জাস্টিসের শিকার হয়েছে অনেক বেশি, প্রায় 200 জনের উপরে আপনার মনে করেন যে মব জাস্টিসের শিকার হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে আপনি আমাকে দেখান। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেছিলেন যে প্রথম দিনেই 5 লাখ নেতাকর্মী নিহত হবে, সেটা কি হয়েছে? হয়নি। সেটার সেই কমান্ড, সেই ডিসিপ্লিন বিএনপির মধ্যে আছে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, যারা খারাপ সে খারাপ। এই জায়গাতেই এই যে এটা একটা লিটমাস টেস্ট অনেকে বলেন, তাই না? তো এটা বিএনপির জন্য লিটমাস টেস্ট। বিএনপি সেটা করতে পারে। বিএনপি জনগণের কথাই ভাবে, জনগণের মঙ্গলের জন্য বিএনপি চিন্তা করে, দেশের কথা ভাবে। কেউ পার পাবেন না। দুষ্কৃতিকারী, অন্যায় যেই করুক না কেন, যত বড় নেতাই হোক না কেন এই দলের, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ক্লিয়ার মেসেজ। আমি কি ব্যারিস্টার জানতে চাইতে পারি, সেটা হচ্ছে যে যেখানে দল থেকে চিঠি দেওয়া হয়েছে সহযোগিতা করার জন্য, ভিপি নুরের ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটছে, এটার কি সমাধান হতে পারে? আমি মুকুল ভাই এই বিষয়টা আমি পুরোটা জানি না। সে জায়গাতে একটু মানে বিপরীতধর্মী বক্তব্য এসছে
এবং দল সেটা নিঃসন্দেহে দেখবে। আমি মনে করি সেটা দল নিঃসন্দেহে দেখবেন, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং দল থেকে এই বিষয়ে কয়েকটি সিটে আপনার ছাড় দেওয়ার বিষয় এসছে যারা যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিলেন। কিন্তু সেখানে আপনার যিনি বিএনপির পক্ষ থেকে যিনি বিএনপির প্রার্থী হতে চান বা তার পক্ষ থেকে বক্তব্য ভিন্ন রকম এসছে, তো এটা আমি মনে করি যে ওটাও সুরাহা হয়ে যাবে, ওটাও আপনার মনে করেন যে কোনো ব্যতিক্রমের অংশ হবে না। সেটা হচ্ছে যে রাজনৈতিক বিরোধ এক জিনিস আর সামাজিক অপকর্ম আরেকটা জিনিস, তাই না? তো সামাজিক অপকর্মকে যেই মেজার নেবেন আপনি ইনস্ট্যান্টলি আপনার পুলিশ, আর এটাকে হচ্ছে যে রাজনৈতিকভাবে সুরাহা করতে হবে। সো এটাও নিশ্চয়ই বিএনপি করবে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা বিরতি যাব, তবে আমি আমার একটা মন্তব্য সেখানে করতে চাই যে আসলে কেন 2-3 জন নমিনেশনের প্রশ্ন এসছে সেটি কিন্তু স্পষ্টভাবেই কিন্তু পরবর্তীতে, এবং আমরা তখন গণমাধ্যমে যারা কাজ করি আমরা কিন্তু বুঝতে পেরেছি। কারণ যাকে নমিনেশন দেওয়া হয় তাকে গুম করে ফেলা হওয়ার একটা সংখ্যা ছিল, যাকে নমিনেশন দেওয়া হয় তার বিদ্যুৎ বিল বাকি বা ক্রেডিট কার্ডের বিল বাকি, তাকে নমিনেশন বাতিল করে দেওয়ার সংখ্যা ছিল, যাকে নমিনেশন দেওয়া হয় তাকে আবার দেখা যাবে ভারতে পাঠিয়ে দিয়েছে কিনা, এ ধরনের নানা সংখ্যা কিন্তু বিএনপির মধ্যে কাজ করেছে। নিশ্চয়ই উনি রাজপথে ছিলেন, আমরা গণমাধ্যমে কাজ করেছি, আমরা দেখেছি জনাব রিজভী আহমেদ একা কিভাবে একটা লাঠি নিয়ে এই নয়াপল্টনের সেই অফিসের সামনে বসে থাকতেন এবং তাকে কিভাবে জাপটে ধরে ডিবি পুলিশ ধরে নেওয়ার চেষ্টা করেছেন। ঠিক সেই সময় কিন্তু নমিনেশন দেওয়া হয়েছিল। সুতরাং সেটি ছিল একটা মিশ্র প্রতিক্রিয়া, কী কারণের জন্য 2-3 জন নমিনেশন দিতে হয়েছে, বাধ্য হয়েছে। আমরা আশা করব যে আমি বলতে চাই দর্শকদের, সেটি হচ্ছে আমাদের এখানে এই গত 5ই আগস্টের পরে সম্ভাব্য বিএনপির প্রার্থী যারা তারা অনেকেই কিন্তু এখানে এসছেন, তারা টকশোতে অংশগ্রহণ করেছেন। তাদের পক্ষ থেকে, সম্ভাব্য প্রার্থীর পক্ষ থেকে তারা নিজেরাই কিন্তু বলছেন যে তার দল যাকে নমিনেশন দিবে তার জন্য তিনি কাজ করবেন। এটি একটি বিএনপির জন্য একটা কঠিন বার্তা, এবং আজকে ব্যারিস্টার অসীম কিন্তু একই কথা বললেন যে বিএনপির ধানের শীষ যিনি পাবেন তিনি হচ্ছে কিন্তু বিএনপির একমাত্র ক্যান্ডিডেট। সুতরাং এখানে বিশৃঙ্খল হবার কোনো সুযোগ বা অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেছেন। আমরা একটা ছোট বিরতি দিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব খায়রুল আনোয়ার মুকুল, সিনিয়র সাংবাদিক, একই সাথে রয়েছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয় দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। দুজনেই আমাদের সাথে আবারও ফিরে আসবেন ছোটটা বিরতির পর। ইসমানী মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম নির্বাচনের পথে দেশ, এবং সেই কথা বলতে গিয়ে আমাদের সাথে দুজন উপযুক্ত অতিথি, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল। আমি মুকুল ভাই আপনার কাছে আসি। বাংলাদেশে এখন একটা নতুনভাবে দেখছি যে একটা রেটরিক্স তৈরি করবার চেষ্টা করছে, সেটা বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা করেছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরপর নানা রকমভাবে সেখানকার যে গণমাধ্যমগুলো বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী তাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এই নানা ধরনের প্রোপাগান্ডা করবার চেষ্টা করেছে, যেটি আসলে কোনোভাবেই সেটা প্রমাণ করতে সমর্থ নয়। সেটা বিশ্ববাসী দেখেছে, আল জাজিরা রিপোর্ট করেছে, বিবিসি রিপোর্ট করেছে, সব রিপোর্টে কিন্তু সব প্রমাণিত হয়েছে। কিন্তু গত কিছুদিন আগ থেকে ভারত একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা যেটা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে গিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি কিন্তু এটা পরিষ্কার করেছেন। ঈদের আগেই তাদের একটা কনফারেন্স ছিল, সেখানে তারা পরিষ্কার করে বলেছেন, গোয়েন লুইস তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হচ্ছে। দ্যাট মিনস বিগত আমলে আমির ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট আরেকজন দিয়ে দেওয়া, যেমন যদি আপনার ই ভোট যেটা হলো, ইলেকট্রনিক ভোট যেটা হলো, ইভিএম ভোট যেটা হলো, সেটা চাপ দিত আরেক জায়গায় চলে যেত আরেক জায়গায়। তো এইসবগুলো যাতে না হয়, যাতে যে যার ভোট গিয়ে ভোট দিতে পারে সেটাকে বোঝাচ্ছে। কিন্তু ভারত কি বোঝানোর চেষ্টা করছে, আপনার বিশ্লেষণ কি? এখন মজার বিষয় হচ্ছে কি, ভারত এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি, কিন্তু আমাদের মনে থাকার কথা 2014 সালের নির্বাচনের আগে যখন HM এরশাদ জাতীয় পার্টির প্রধান উনি নির্বাচনে অংশ নেবেন এই ধরনের একটা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বিএনপি তো যাবে না। তো সেখানে ওই সময় কিন্তু এরশাদের নির্বাচনে নাও যাওয়া এবং শেষ পর্যন্ত যদি না যেত তখন পরিস্থিতি কিন্তু অন্যরকম হতে পারত। কিন্তু আমাদের খেয়াল আছে যে সুজাতা সিং পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু উড়ে এসেছিলেন দিল্লি থেকে, ফরেন সেক্রেটারি উনি উড়ে এসে এরশাদের সাথে বৈঠক করেছেন, এবং তাকে চাপ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এরশাদ তার অবস্থানে কিন্তু অনড় ছিলেন যে নির্বাচনে যাবে না। উনি প্রেস ব্রিফিং করেছেন বেরিয়ে যে এরশাদকে বলেছে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা যাবে না, এবং এরশাদ স্পষ্ট হয়ে বলেছেন, অস্বীকার করছে না নির্বাচনে সে যাবে না। এবং একটা পর্যায়ে যখন তাকে গোয়েন্দা সংস্থার থেকে প্রেশার দেওয়া হয়েছে, উনি কিন্তু এটা বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে, উনি কথাও বলেছেন যে আমি তাহলে রিভলভার দিয়ে আত্মহত্যা করবো। এগুলো টেলিভিশনে ফুটেজ আছে। কিন্তু তারপরে তাকে অসুস্থ বানিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সিএমএইচে।
তো তখন কোথায় ইনক্লুসিভ নির্বাচন ছিল? রাতের ভোট ছিল, তখন ইনক্লুসিভ নির্বাচনের কথা কখন কোথায় ছিল? যে প্রধান একটি দল যারা একাধিকবার ক্ষমতায় ছিল, যে সে দলটাকে নির্বাচনে নিয়ে আসা, সেটা কি তখন কি ভারতে বসে বক্তব্য দিয়েছে? বা 2024 সালেও কি সে দিয়েছে? তা তো দেয়নি। তো এখন তো ভারতের এই ভূমিকাটা তো একেবারেই বিপরীতমুখী। এখন তাদের কোন উদ্দেশ্য নিয়ে, তাদের ভিতরে কি আছে সেটা ঠিক জানি না। আর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যে কথা বললেন, উনি বলেছেন ওনার দৃষ্টিভঙ্গির থেকে, আর আওয়ামী লীগের তো ইনক্লুসিভ নির্বাচন বলতে যদি আওয়ামী লীগকে আনা হয়, মানে কথা যদি বলা হয়, তো সেক্ষেত্রে তো আওয়ামী লীগ এখন তো দলের প্রধান এবং আরও অনেকে কেন্দ্রীয় নেতাদের অনেকে কিন্তু এই হত্যা মামলার আসামি, এবং তাদের বিচার শুরু হবে, এবং দল হিসাবেও তাদের কার্যক্রম। লন্ডনে কিন্তু উনি একটা কথা পরিষ্কার করেছেন, যে বলেছেন তাদের কার্যক্রম বিচার হবে তো স্থগিত থাকবে, দল হিসাবে নিষিদ্ধ করা হয়নি। এখন তো নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিই, তাতেও কিন্তু 8 মাসের মতো বাকি আছে। এই 8 মাসে মাঝখানে একটা হাওয়া উঠেছিল রিফাইন্ড আওয়ামী লীগ। এখন রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নেই, বিচারে যদি 1-2টা রায় হয়, এখন সেটা আওয়ামী লীগে যদি কেউ কেউ এগিয়ে আসেন, রিফাইন্ড যারা আছেন, যারা মামলাতে জড়াননি, হত্যা মামলা হোক, দুর্নীতি মামলা হোক, তার বাইরে যদি কেউ থেকে থাকেন, সেখানে যদি হয়, সেটা তো আমরা এখন বলতে পারছি না। আমরা এখন শেষ মুহূর্তে আছি। আমরা আগের বিরতিটি খুব বেশি সময় নিয়েছিলাম। আমি প্রশ্ন করবার আগে অসীম দাকে বলি, অসীম ভাইকে বলি, সেটি হচ্ছে কি, আসলে এখন যদি বলা হয় যে আওয়ামী লীগ থেকে কে নির্বাচন করতে চান, আপনারা হাত তুলুন, আমার মনে হয় হাত তোলার মানুষটি পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। কারণ যেভাবে অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা যেভাবে করেছে, এবং আওয়ামী লীগ পুরো দলটা যেভাবে তাদের নিজস্ব কালিমা তৈরি করেছে, সেখানকার মধ্যে আমি জানি না ইনক্লুসিভ নির্বাচন ভারত চাইলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কয়জন এগিয়ে আসবে বা করতে চাবে কিনা, সেই ঝুঁকিটা নিবে কিনা, জনরসে পড়বে কিনা, সেটার মধ্যে আমি শেষ করতে চাই। অসীম দা, আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি কয়েকটা চ্যানেলে বলেছি অলরেডি। আমার এলাকাতে, আপনার 2টো থানাতে 2জন নেতা আছে আমার দলের, একজন জাসাস করেন আর একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বা ফোনে যোগাযোগ করেছে, তারা যেন নৌকার থেকে ইলেকশন করে। ওই যে একটা দৈন্যতাটা এমন একটা জায়গায় গেছে যে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার জন্য, আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগও দেন, আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার জন্য কেউ আসবে না। এটাই এখন বাস্তবতাটা। মুকুল ভাইকে যে প্রশ্নটা করেছেন যে ভারতের কথায় এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, তাই না? ভারতের কথায় এদেশ চলেনি, চলেছে যাদেরকে তারা ক্ষমতায় রাখতে চেয়েছেন বা যাদেরকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত করে এনেছেন, তাদের কথায় হয়তো বা তখন দেশ চলেছিল। কিন্তু এদেশের জনগণ তো আপনার 24 জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে বহিঃশত্রু আপনার সবসময় আপনার উপরে চেপে থাকতে পারবে না, আপনাকে চাপিয়ে রাখতে পারবে না এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে, তাই না? মানুষ সেই প্রতিবাদটা দেখিয়েছে। তো সেদিক থেকে ভারত আমাদের দেশের যে আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে, এই সুযোগটা নেই। তো আমি তো মনে করি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কারো দ্বারা প্রভাবিত হবেন, আমার মনে হয় না এ ধরনের কোনো বিষয় আছে। আর দ্বিতীয় কথাটা, আমাদের দেশের মনে করেন যে সন্ত্রাস দমন আইনে অধ্যাদেশে আপনার আছে যে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার সাপেক্ষে তাদেরকে সাময়িকভাবে স্থগিত রাখা যায়, তাই না? বা সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধও করা যায়, যেমনটা হিজবুত তাহরির জি আপনার মানে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে পারে, সেটা আমাদের সংবিধানের মধ্যেও কিন্তু আছে। তো যাই হোক, যেটা করেছে আওয়ামী লীগকে কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত মানে তারা আপাতত আমার মনে হয় না যে নির্বাচনে অংশ নিতে পারবে। কিন্তু নির্বাচনের আগে যদি তাদের বিচার হয়ে যায়, বিচার মধ্যে কি হবে না না হবে সেটা আমিও জানি না, আপনিও জানি না। বিচার তো একটা স্বাধীন ব্যবস্থা, তাই না? আর তাছাড়া একটা আন্তর্জাতিক মানদণ্ড হবে, তো সে অনুযায়ী মনে করেন যে তাদের কি পরিণতি হবে এটা আমরা বলতে পারবো না। কিন্তু ভারত ডিকটেট করবে যে ইনক্লুসিভ, মানে ইনক্লুসিভ বলতে সে কোনটা মানে বোঝাচ্ছেন ওনারা? ওই যে জাতিসংঘের প্রতিনিধি, যেটা আবাসিক প্রতিনিধি ভন লুইস যেটা বলেছেন যে জনগণের অংশগ্রহণ, সব দল হতে হবে এমন কোনো কথা নেই, তাই না? তো সেদিক থেকে আপনার আমার মনে হয় যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে যে কি করবে না না করবে। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে নির্বাচনের পথে দেশ, এবং সেই নির্বাচনে আমরা আশা করি একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের
যেটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি কমিটমেন্ট করেছেন সেটি উপহার দিবেন। এবং আজকে যেহেতু বিএনপির নেতা এখানে আছেন, সাবেক ছাত্রনেতা, আমরাও আশা করব বিএনপি যেহেতু দেশের একটি বড় দল, তারা সুশৃঙ্খলভাবে তারা যেই ধানের শীষ মার্কা নমিনেশন পাক, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে তাদের দলের যে ইতিপূর্বের যে তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখবেন। এর প্রত্যাশা রেখে আমাদের আজকের যে আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রি নির্বাচনের পথে দেশ, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।